আমৃত্যু ভালোবাসি তোকে। পর্ব ২৯। লেখিকা সালমা চৌধুরী। আর তোমাদের সঙ্গে আমি প্রীতম বলছি। খাওয়া দাওয়া শেষে ফুফিরা বিদায় নিয়ে চলে গেছেন। পথশিশুদের খাওয়া শেষে আবির নিজেই এগিয়ে দিতে গেছে। এই সুযোগে মেঘ আর তার বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছে। তানভীর পাশের টেবিলে বসে ফোন চাপছে আর একটু পরপর মেঘদের দেখছে। পাশে বসাতে ওদের সব কথোপকথনই তানভীরের কানে যাচ্ছে। তামিম দু একটা কথা বললেও মিনহাজ তেমন কথাই বলছে না। দু একবার এদিক সেদিক তাকাতে গিয়ে তানভীরের সঙ্গে চোখাচোখি হয়েছে। তানভীরের গুরুগম্ভীর চেহারার ক্রোধিত আঁখি দেখেই মিনহাজ দৃষ্টি নামিয়ে দিয়েছে। তানভীরের ভয়ে কিছুই বলতে পারছে না। মিনহাজ গিফটের পাশাপাশি মেঘের জন্য একটা ব্রেসলেট এনেছিল, যেটার ঠিক মাঝখানে এম অক্ষর ছিল। মিনহাজ আর মেঘ দুজনের নামের প্রথম অক্ষরই এম, সেই সুবাদে মিনহাজ এটা এনেছে। মেঘ তেমন কিছু না ভাবলেও মিনহাজ নিজের কথাই ভাববে। কিন্তু তানভীরের ভয়ে প্রথম থেকেই মিনহাজ সিটিয়ে আছে। আবির আসার পর তো মিনহাজের স্বাভাবিক নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছে। আবিরের দেওয়া সুবৃহৎ সারপ্রাইজ, মেঘকে দেওয়া ডায়মন্ডের আংটি, তানভীরের দেওয়া গোল্ডের ব্রেসলেট, ফুফিদের দেওয়া দামি গিফটের ভিড়ে মিনহাজের গিফট কিছুই না। তানভীর কিছুক্ষণ পর নরম স্বরে বলল, তোমরা আর কি কি খাবে বলো, আনাচ্ছি। মিষ্টিটা সকলেই সমস্বরে বলল, কিছু লাগবে না ভাইয়া, অনেক ধন্যবাদ। তানভীর মৃদু হাসল, কিছুই বলল না। এই ফাঁকে বন্যাকে খানিক দেখে নিল। বন্যা আজ নেভি ব্লু রঙের একটা মোটামুটি গর্জিয়াস গাউন পরেছে, সাথে গর্জিয়াস গোল্ডেন হিজাব, ঠোঁটে কড়া লিপস্টিক, চোখে গাঢ় কাজল। বন্যা সচরাচর সাজে না। আজ বন্যার এত সাজ দেখে তানভীরের হৃদয়ে কম্পন শুরু হয়েছিল। বন্যা আসার পর থেকে তানভীর একটু পরপর আর চোখে বন্যাকেই দেখছিল। সবার সামনে সরাসরি তাকাতেও পারছিল না, আবার না তাকিয়েও থাকতে পারছিল না। তানভীরের ভূকম্প এখন অনেকটাই কমে এসেছে, তবে মস্তিষ্কের প্রতিটা নিউরন জানান দিচ্ছে তাহার মোহমায় জর্জরিত তানভীরের অন্তর্তম অঞ্চল। তাহার দৃষ্টি শান্ত হৃদয়ে অশান্তির তোলপাড় চালাচ্ছে। তবুও তানভীর সবকিছু উপেক্ষা করে মায়া ভরা সেই গভীর কুয়োতে ঝাঁপিয়ে পড়তে চায়, নিজেকে সংহার করতে চায়। কিছুক্ষণ পর আবির আসছে। রেস্টুরেন্টের বিল পরিশোধ করে মেঘদের কাছে এসে মিনহাজ আর তামিমের দিকে তাকিয়ে সচেতন কণ্ঠে শুধালো, তোমরা কি যেতে পারবে? তামিম উপর নিচ মাথা নেড়ে ভদ্রতার সহিত বলল, জি ভাইয়া, যেতে পারবো। আবির এবার মেঘের পানে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দেওয়া শেষ হলে আসুন, যেতে হবে। আবিরের আপনি সম্বোধনে বন্যা কপাল কুঁচকাল। বন্যা যতবার আবিরকে দেখেছে ততবারই মেঘকে তুই বলে সম্বোধন করতে শুনেছে। আজ হঠাৎ আপনি বলছে। বন্যা ভুল শুনল কি না তাই ভাবছে। মেঘ বান্ধবীদের থেকে বিদায় নিয়ে উঠল। তানভীর মেঘের গিফটগুলো নিয়ে সামনে এগিয়ে গেছে। তানভীরের কিছুটা পিছনেই আবির। আবিরের থেকে একটু দূরে মেঘ, মেঘের পেছনে বন্যারা, সবশেষে তামিম আর মিনহাজ। রেস্টুরেন্টের দরজার কাছাকাছি যেতেই মেঘের গাউন থেকে বের হওয়া সুতার সঙ্গে জুতার স্টোন আটকে গেছে। ড্রেসে টান পড়তেই মেঘের সম্পূর্ণ শরীর সামনের দিকে ঝুঁকে আসে। সেই সঙ্গে মুখ দিয়ে অকস্মাৎ বেরিয়ে আসে, উফ। শব্দটা আবিরের কানে পৌঁছানো মাত্রই আবির ঘুরে দীর্ঘ দু কদম এগিয়ে এসে মেঘের দু কাঁধে ধরে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করা শুরু করে, কি হয়েছে তোর? কোথায় ব্যথা পাইছিস? বন্যা, মিষ্টি, মিনহাজ সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে গেছে। মেঘের কি হয়েছে তা বুঝে ওঠার আগেই আবির মেঘকে ধরে ফেলেছে। আবির নিজেও বুঝতে পারেনি মেঘের কি হয়েছে। আবিরের চিন্তিত কণ্ঠের একের পর এক প্রশ্নের প্রত্যুত্তরে মেঘ ধীর কণ্ঠে বলল, মনে হয় জুতায় সুতো আটকেছে। এর মধ্যে বন্যা এগিয়ে এসে মেঘের হাত ধরল। আবির সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে জুতাসহ মেঘের পা আবিরের হাঁটুর উপর তুলে নিল। শরীরের ব্যালেন্স হারাতে নিলে মেঘ তাড়াতাড়ি আবিরের মাথায় হাত রাখে। পা উপরে ওঠানোতে মেঘও কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছে। মিনহাজ, তামিম, মিষ্টি বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সুস্থির হস্তে জুতা থেকে মেঘের ড্রেসের সুতা গুলে দিচ্ছে। তানভীর এতক্ষণে পিছন ফিরে তাকিয়েছে। সহসা উচ্চস্বরে বলল, কি হয়েছে বনুর? আবির বসা অবস্থাতেই বলল, কিছু না, তুই যা। তানভীর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে আছে। আবির মেঘের পা নামিয়ে দাঁড়িয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে শুধালো, শুধু সুতায় আটকে ছিল নাকি পায়েও ব্যথা পেয়েছিস? মেঘ আস্তে করে বলল, পায়ে ব্যথা পাইনি। সত্যি তো? হ্যাঁ। আবির দাঁতে দাঁত চেপে অতি ধীর কণ্ঠে বলল, দেখে শুনে হাঁটবি তো নাকি? আর একটু হলেই মাথায় লাগতো। বন্যা অবাক চোখে আবিরকেই দেখছে। আবিরের হাঁটুতে ময়লা লেগে আছে, অথচ সেদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। বন্যার সঙ্গে সঙ্গে মেঘও আশ্চর্য নয়নে আবিরকে দেখছে। এতগুলো চোখ অবাক দৃষ্টিতে আবিরকে দেখছে, তা বুঝতে পেরে আবির চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, হাঁটতে পারবি? পারবো। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। হুম। আপনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কোনো ব্যাপার না।
মেঘের হাতের পার্স, ফোন, আবিরের দেওয়া আংটির খালি বক্স আবির নিজে হাতে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ড্রেসটা একটু উঠিয়ে হাঁটিস। মেঘও আবিরের কথা মতো দুহাতে ড্রেসটা হালকা উঠিয়ে পা বাড়ালো। আবির সামনের দিকে থাকা সত্ত্বেও দৃষ্টি তার পেছনে। মেঘের হাঁটতে সমস্যা হচ্ছে কিনা, জুতায় সুতা আটকাচ্ছে কিনা তাই দেখছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে আবারও শুধালো, ব্যথা পাচ্ছিস না তো? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। বন্যা প্রখর নেত্রে আবিরকে পরখ করছে। তামিম মিনহাজকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, কিছু কি বুঝতে পারছিস? তানভীর চোখের ইশারায় প্রশ্ন করল, কি? মেঘের যে কোনো সমস্যায় এগিয়ে যাওয়ার কথা তোর, অথচ তুই বোঝার আগেই আরেকজন দায়িত্ব পালন করে ফেলছে। মিনহাজ তামিমের দিকে তাকিয়ে ভ্রু কুঠালো। তামিমের কথাটা তার ভালো লাগেনি, তাই বোঝালো। নিচে আসতেই আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই দাঁড়া এখানে, আমি বাইকটা নিয়ে আসি। আবির যেতেই বন্যা মেঘের কাছাকাছি এসে উত্তেজিত কণ্ঠে বলল, বেবি, আই এম সফট। মেঘ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়েই লাজুক হাসল। বন্যা পুনরায় বলল, আমার কিন্তু আবির ভাইয়ের উপর সন্দেহ হচ্ছে, তোর হচ্ছে না? মেঘ মুচকি হেসে বলল, সন্দেহ আমি বেশ কিছুদিন যাবতই করছি, কিন্তু বুঝতে পারছি না, কারণ ওনার আচরণ কেমন জানি একদম অদ্ভুত। এই যে দেখলে এত যত্ন নিচ্ছে, একটু পরেই দেখা যাবে রাগে যা তা বলছে। বন্যার উত্তেজিত চেহারায় চিন্তার ছাপ পড়ে গেছে। চিন্তিত কণ্ঠে বলল, থাক, এত ভাবিস না। দোয়া করি উনি অদ্ভুত হলেও বহুরূপী যেন না হয়। মেঘ ভ্রু কুঁচকে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল, বহুরূপী মানে? মানে বুঝতে হবে না বেবি। আমি চাই তোর ওনার মনে তুই না থাকলেও অন্য কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কেটে বলল, অন্য নারীর অস্তিত্ব থাকলেও আমি চিরতরে সেই অস্তিত্ব মুছে দিব। উনি আমার মানে আমারই। উনি আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা। ওনাকে এত সহজে ছাড়ছি না। বাস্তব জীবনে ওনাকে না পেলে মরে পেতনি হয়ে ওনাকে মেরে ফেলবো। তারপর ভূত আর পেতনি মিলে সংসার করব। তবুও ওনাকেই আমার লাগবে। বন্যা হাসতে হাসতে বলল, তোদের সংসারে আমায় দাওয়াত দিবি না? কেন দিব না? তুই আমার একমাত্র বেষ্টু বলে কথা। তোকেও মেরে আমাদের কাছে নিয়ে যাব, চিন্তা করিস না। বন্যা মেঘের বাহুতে আস্তে করে থাপ্পড় মেরে বলল, পাগলি একটা। মেঘ হঠাৎই বন্যার দিকে কেমন করে তাকালো। বন্যা আস্তে করে বলল, কি হয়েছে? আবির ভাই আমার প্রেমে পাগল হবে কবে? কেন? আমি তো অলরেডি পাগল হয়ে গেছি। আবির ভাই পাগল হলেই পাবনা গিয়ে সংসারটা শুরু করব। বন্যা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে। মুখে হাসি রেখেই বলল, আল্লাহ বাঁচাও আমায়। বিয়ের খবর নাই, এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলেছে। মিনহাজ মিষ্টিরা মেঘদের একটু পিছনে ছিল। বন্যার এত হাসি দেখে মিনহাজ বিরক্তির স্বরে বলল, এত হাসিস কেন? ভাল লাগছে তাই হাসছি, তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার কানে লাগছে। তাহলে কানে আঙুল দিয়ে রাখ। মিনহাজের রাগ আরও বেড়ে গেছে। একদিকে মেঘের প্রতি আবিরের কেয়ার, অন্যদিকে বন্যার হাসিতে মিনহাজ রীতিমতো রাগে কটমট করছে। এর মধ্যে আবির আর তানভীর দুজনেই হাজির হলো। আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি। আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি। আচ্ছা ভাইয়া। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, তোর পার্স গাড়িতে রেখেছি, আর ফোন আমার পকেটে, লাগলে বলিস। চল এখন। মেঘ বাইক পর্যন্ত যেতেই আবির বাইক থেকে একটা হেলমেট নিয়ে প্রতিদিনের মতোই মেঘকে পরিয়ে দিচ্ছে। বন্যা এসব ঘটনা দেখে অভ্যস্ত, কিন্তু মিষ্টিরা প্রথমবার দেখছে। এতদিন শুধু মেঘের মুখেই আবিরের প্রশংসা শুনে আসছে, আজ তার খানিকটা নিজের চোখেই দেখছে। মেঘ বাইকে বসার পরও আবির কয়েকবার পেছনে ঘুরে মেঘের ড্রেস ঠিক করে দিচ্ছে, যাতে জুতা বা বাইকে কোনোভাবে না আটকায়। আবির মেঘকে নিয়ে চলে গেছে। তানভীর তামিমদের উদ্দেশ্য করে বলল, তোমাদের রিক্সা ঠিক করে দিয়েছি, যাও। বন্যাদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা গাড়িতে বসো। ওরা কিছু বলতে গেলে বন্যা চোখে ইশারা দিল। সন্ধ্যার পর হয়ে গেছে, এ অবস্থায় তানভীর নিজেই ওদের এগিয়ে দিয়ে আসতো। তার উপর আবিরও বলে গেছে। এখন মিষ্টিরা কিছু বললেই তানভীরের ধমক শুনবে, তাই বন্যা ওদের আটকিয়েছে। মিষ্টিরা দুজনকে নামিয়ে তানভীর বন্যাকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তানভীর একটু ভেবে প্রশ্ন করল, ফুচকা খাবে? না। কেন? তোমার না ফুচকা প্রিয়? অনেক খেয়ে ফেলছি, পেটে জায়গা নেই। তানভীর হেসে বলল, ফুচকার জন্য পেটে নয়, মনে জায়গা দরকার। তানভীর রাস্তার পাশে গাড়ি সাইড করে নামলো। তানভীরের দেখা দেখি বন্যাও নেমেছে। বন্যা ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন সত্যিই ফুচকা খেতে পারবো না। সমস্যা নেই, একটু হাঁটবে, যখন খেতে ইচ্ছে করে খেয়ে তারপর যাব। বন্যা মাথা নিচু করে গম্ভীর কণ্ঠে বলল, এটা ঠিক না। ঠিক বেঠিক আমি কম বুঝি। বন্যা তীক্ষ্ণ দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘরা এক একটা ভাই বোন ঘাড় তেড়ার সেরা, ওরা যা বলবে তাই করবে।
বন্যা হাল ছাড়ল না। অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, রাত হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। তানভীর আর চোখে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না, তেমন না, কিন্তু তাহলে কিন্তু কিসের? তোমার বাসার মানুষ জানে তুমি কোথায় গিয়েছো, আর আমি তোমাকে এগিয়ে দিয়ে যাব সেটাও জানে। তারপরও এত টেনশন কিসের তোমার? এমনি। আশেপাশে মানুষের ভিড়ে তানভীর হাঁটছে, সঙ্গে বন্যাও হাঁটছে। কিছুটা সামনে যেতেই দুটো ছেলে তানভীরকে সালাম দিল। তানভীর সালাম উত্তর দিতেই দুজনের মধ্যে একজন মুচকি হেসে শুধালো, ভাই, উনি কি ভাবি নাকি? তানভীর সহসা বন্যার দিকে তাকালো। বন্যা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তানভীরের দিকে। তানভীর ছেলেগুলোর দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধমকের স্বরে বলল, কখন কি প্রশ্ন করতে হয় তোরা এটাও জানিস না? যা এখান থেকে। ছেলে দুটো সরি বলে মাথা নিচু করে চলে গেছে। তানভীর বন্যার দিকে না তাকিয়েই বলল, ডোন্ট মাইন্ড প্লিজ। বন্যা শক্ত কণ্ঠে বলল, আমি বাসায় যাব। কেন? ভালো লাগছে না। ও, ও মানে? তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে, তারপর বাসায় যাবে। বন্যা রাগে বলল, আজব, আমি বললাম তো আমার ভালো লাগছে না। তানভীরও এবার রাগী স্বরে প্রশ্ন করল, তো আমি কি করব? নদীতে ফেলে দিয়ে আসবো? মানে? তানভীরের হঠাৎ আবিরের বলা কথাটা মনে পড়ছে। রাগ উঠলেও বন্যাকে রাগ দেখানো ঠিক হবে না। তানভীর কপাল গুটিয়ে বলল, মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। সত্যি কি তাই? কেউ কিছু ভাববে না। তানভীর মৃদু স্বরে শুধালো, ছেলেগুলোর কথায় মাইন্ড করেছো? না। তো? এমনি, চলে যাব। তানভীর নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারছে না। রেগে বলল, তোমার সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আর কখনো এমন কাজ করব না। তানভীরের প্রবল রাগ বুঝতে পেরে বন্যা শান্ত হয়ে গেছে। কোমল কণ্ঠে বলল, আমি ফুচকা খেয়েই যাব। খেতে হবে না ফুচকা। মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না, চলো। আমার খেতে ইচ্ছে করছে। তানভীর তীব্র আক্রোশ কণ্ঠে ঢেলে বলল, ঠিক আছে, খেয়ে আসো, আমি গাড়িতে আছি। বন্যা মৃদু স্বরে বলল, আমার একা থাকতে ভয় লাগছে। তানভীর এবার বিরক্ত হয়ে বন্যার দিকে তাকালো। বন্যার মায়াবী দৃষ্টি চোখে পড়তেই তানভীরের অভিব্যক্তি বদলে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, এখানেই বসো, আমি অর্ডার দিয়ে আসছি। তানভীর চেয়েছিল রাতের শীতল পরিবেশে বন্যার সাথে একান্তে কিছুটা সময় কাটাবে। তানভীরের ভেতর জুড়ে সর্বদা বন্যায় ঘুরপাক খায়। বিকেল থেকে বন্যাকে দেখার, একান্তে কথা বলার তীব্র ইচ্ছে জেগেছিল তানভীরের মনে। তাই ফুচকার কথা বলে নিয়ে আসছিল। ফুচকা খেয়ে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বন্যার বাসার সবার জন্য আবির রেস্টুরেন্ট থেকেই খাবার পার্সেল করে দিয়েছে। তার বড় বন্যা ওর বোনের জন্য ফুচকা নিয়েছে। এদিকে আবির মেঘকে বাসার কাছে পর্যন্ত নামিয়ে দিয়েছে। মেঘ নেমে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনার আংটিটা দিয়ে দিই? কেন? আমার আংটি লাগবে না, আপনার জিনিস আপনার কাছেই রেখে দেন। কেন, আবার কি হয়েছে? মেঘ মনে মনে আওড়ালো, দামি গিফট দিয়ে আমি কি করব? আপনি যদি আমার না হন। মেঘের নীরবতা বুঝতে পেরে আবির রাগান্বিত কণ্ঠে বলল, আংটি যদি হাত থেকে খুলিস তাহলে খবর আছে, বাসায় যা। খুললে কি করবেন? সেটা এখন কেন বলবো, খুললে বোঝাবো। মেঘ ডান হাত দিয়ে একটানে অনামিকা আঙুল থেকে আংটি খুলে হাতের তালুতে নিতে আবিরের সামনে ধরে বলল, এই নিন। আবির আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোর এই আংটির প্রয়োজন নেই? না। ফেলে দিলে আফসোস থাকবে না তো? আবির বাইকে বসে আংটি ফেলে দেওয়ার জন্য হাত তোলা মাত্রই মেঘ দু হাতে আবিরের হাত আঁকড়ে ধরে বলল, প্লিজ ফেলবেন না, আমি পড়বো, আমায় দিন। তুই যেহেতু পড়তে চাস না, থাক, বাদ দে। অপছন্দের জিনিস না পড়াই ভালো। মেঘ আবিরের হাত আরও শক্ত করে ধরে বলল, আমি কখন বললাম অপছন্দের জিনিস? আমার আংটি আমায় দিন। দুদিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এনেছি, আমিই ফেলে দিই। মেঘ তপ্ত স্বরে বলল, আর ফেলবো না। সত্যি তো? সত্যি। আবির আংটিটা হাতে নিয়ে 1 সেকেন্ড দেরি না করে মেঘের বাম হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিয়েছে। মেঘের হৃদস্পন্দন সঙ্গে সঙ্গে জোরালো হয়ে গেছে। মেঘের নিস্তব্ধ আঁখি যুগল স্তব্ধ হয়ে আছে হাতের অনামিকা আঙুলে। অকস্মাৎ বিপুল চোখে তাকালো আবিরের দিকে। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে পকেট থেকে মেঘের ফোন বের করছে। ফোন মেঘের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। আবির চলে গেছে, কিন্তু মেঘের পা থেমে আছে। আঙুলের দিকে তাকাতেই আবির ভাইয়ের আংটি পরানোর দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে, আর প্রতিবারই গা শিউরে উঠছে।
রেস্টুরেন্টে ডায়মন্ডের আংটি দেখে এক মুহূর্তের জন্য মেঘের মনে অদম্য ইচ্ছা জেগেছিল আবির ভাইয়ের হাত থেকে আংটিটা পড়বে। কিন্তু ফুপ্ফিরা, তানভীর ভাইয়া, বন্যারা সবার সামনে নিজের ম্যাচুরিটির প্রমাণ দিতে নিজেই আংটি পরে নিয়েছিল। অথচ মেঘের সুপ্ত ইচ্ছে কোনো না কোনোভাবেই পূরণ হয়েই গেছে। এদিকে রুমে ঢুকেই মিনহাজ লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়েছে। তামিম হাত মুখ ধুয়ে রুমে এসে মিনহাজের এই অবস্থা দেখে প্রশ্ন করে, কিরে, তোর আবার কি হয়েছে? ভালো লাগছে না। ভালো না লাগাটাই স্বাভাবিক। মিনহাজ রাগান্বিত দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে আছে। তামিম কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল, আমার সাথে রাগ দেখালে কি হবে? তুই নিজেই সব দেখে আসছিস। মেঘ যদি রাজকুমারী হয় তাহলে মেঘের আবির ভাই রাজকুমার। ওদের ব্যাপার স্যাপারই আলাদা লেভেলের। মেঘ আমাদের সাথে সিম্পলভাবে মেশে বলে এই না তারা আমাদের মতো সাধারণ। আজ তানভীর ভাইয়া আর আবির ভাইয়া ইনডাইরেক্টলি তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন। সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং করে আনলিমিটেড খাবার, ডায়মন্ড, গোল্ডের গিফটের ভিড়ে তোর আর আমার অবস্থান ঠিক কোথায় বুঝতে পারছিস? মিনহাজ চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল, আমি মেঘকে পছন্দ করি। তুই পছন্দ করিস, কিন্তু আমার মনে হয়েছে আবির ভাইয়া মেঘকে ভালোবাসে। মেঘের প্রতি ওনার কনসার্ন দেখছিস? মেঘের উফ করতে দেরি হয়েছে, কিন্তু ওনার অ্যাকশান নিতে দেরি হয়নি। তাছাড়া খাওয়ার সময় দেখছিলি মেঘকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিচ্ছিল। তাছাড়া মেঘ চাওয়ার আগেই সব হাজির। ওদের সাথে আমরা নিজেদের ভাবতেই পারবো না। বন্যা মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েই আমার রিজেক্ট করতে একবার ভাবেনি, আর তুই মেঘকে নিয়ে ভাবছিস? তোর কপালে শনি আছে। শনি থাকলেও আমি এর শেষ দেখেই ছাড়বো। শালা নিজেও মরবি, আমাকেও মারবি। আজ মেঘ ভার্সিটিতে আসার পর থেকে মিষ্টিরা মেঘকে রাগাচ্ছে। মিষ্টি আবির ভাইয়ের লুক আর ব্যবহারের উপর ক্রাশ খাইছে। এ কথা বলা মাত্র মেঘ তেলে বেগুনে চলে উঠেছে। মিনাজও সেই সঙ্গে বলছে, মিষ্টি, তোর পছন্দ হলে প্রেম করতে পারিস। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তোর মাথাটা আগে ফাটিয়ে তারপর মিষ্টির মাথা ফাটাবো, বলে দিলাম। মিনাজ হেসে বলল, বললেই হলো, তুই বারণ করার কি? মিষ্টি, তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। মেঘ মিষ্টির হাত থেকে মিষ্টির সানগ্লাসটা একটানে নিয়ে নিজের চোখে দিয়ে গলা খাকার দিয়ে ভাব নিয়ে বলল, আমি কিন্তু আবির ভাইয়ের হবু বউ। মানে? আবির ভাই আমার আংটি পরিয়ে দিয়েছেন, তাহলে আমি কি ওনার হবু বউ হব না? মিনহাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে। তামিম হাসতে হাসতে বলল, নিশ্চিত রাতে স্বপ্ন দেখছিস? কাল আমাদের সামনে নিজের হাতে নিজে আংটি পড়লি, এখন আসছিস ভাব নিতে? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ভাব কেন নিব? উনি বাসার সামনে গিয়ে আংটি নিজের হাতে পরিয়ে দিয়েছেন। ওরা কেউই বিশ্বাস করছে না। বন্যা মেঘের ভাবভঙ্গি দেখে আস্তে করে বলল, সত্যি পড়াইছেন? মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে বলল, 100% সত্যি। মিনহাজ বিরক্তি স্বরে বলল, কোন হাতে পড়াইছেন? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, বাম হাতে। মিনহাজ মাথা নিচু করে মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ হাসতে হাসতে বলল, বাম হাতে আংটি পড়ালে বিয়ে হয় না। মেঘ ভেঙচি কেটে বলল, আমায় এত কিছু বোঝাতে হবে না। বিয়ে হয়েছে মানে হয়েছে, তোদের মানতে হবে না, আমি মানলেই হলো। তামিম বিড়বিড় করে বলল, তোর মাথা পুরো গেছে। মেঘদের দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু আবিরের ক্রোধ কোনো মতেই কমছে না। আশেপাশে সব খোঁজ নিয়েছে, মেঘকে পার্সেলটা কে দিয়েছিল তার কোনো খবর পাচ্ছে না। শুক্রবার সন্ধ্যার পর আবির ছাদের সোফায় হেলান দিয়ে বসেছিল। তানভীর আবিরকে সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে আসছে। আবিরের রাগান্বিত মুখবিবর দেখে মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে ভাইয়া, আজ আড্ডা দিতে যাওনি? না, ভালো লাগছে না। কেন ভাইয়া? আবির ভারী কণ্ঠে বলল, ওরে পার্সেলটা কে পাঠাইছে এখনো জানতে পারলাম না। তোর বোনকে যতবার জিজ্ঞেস করি ও কেমন যেন উল্টাপাল্টা উত্তর দেয়। ভালো লাগছে না আমার। তানভীর এক পা করে পেছাতে লাগলো। তানভীরের ভাব দেখে আবির থমথমে কণ্ঠে প্রশ্ন করে, তোর আবার কি হয়েছে? তানভীর আবিরের থেকে 8-10 হাত দূরে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে পার্সেলটা আমি পাঠাইছিলাম। কি? বলে আবির দৌড়াতেই তানভীর দৌড়াতে শুরু করে। তানভীর পেছনে আবিরও ছুটছে। তানভীর দৌড়াতে দৌড়াতে নিচে আসছে। এদিকে সোফায় বাড়ির মহিলারা সহ মেঘ, মিম আদি বসেছিল। তানভীরকে দৌড়ে নামতে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে। তানভীরের পেছনে আবিরকে দেখে সহসা বসা থেকে দাঁড়িয়ে পড়েছে। তানভীর সোজা মেন গেট পর্যন্ত চলে গেছে। দরজা খোলার চেষ্টা করছে যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু দরজা খোলার আগেই আবির চলে এসছে। আবির তানভীরের পিঠে 2-3টা থাপ্পড় মেরেছে। তানভীর সঙ্গে সঙ্গে বসে পড়েছে। যতটা ব্যথা পেয়েছে তার থেকেও বেশি চিৎকার করছে, আল্লাহ, আমি শেষ। হালিমা খান, মালিহা খান দুজনেই ছুটে এসে উত্তেজিত কণ্ঠে শোধান, এই, কি হয়েছে তোদের? তানভীরকে মারতেছিস কেন? মেঘ, মিমরাও ছুটে আসছে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া কিভাবে মারছেন কেন? ব্যথা পাচ্ছে না?
আবির ঠাট্টার স্বরে বলল, আহা গো, আসছে তাহার দরদি বোন। তোর ভাই যে অপরাধ করছে তার জন্য ওরা সারাদিন পেটানো দরকার। কি করছে তোদের বলা যাবে না। হালিমা খান করুণ কণ্ঠে বললেন, তানভীর কি করছে? খুব বড় অপরাধ করে ফেলছে? মামনির করুণ স্বর শুনে আবির তানভীরকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। হালিমা খান তানভীরকে উদ্দেশ্য করে বললেন, কি রে, কি করছিস তুই? তানভীর দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, তেমন কিছুই না, ভাইয়ার কলিজায় হাত দিছিলাম। বলেই তানভীর রুমের দিকে ছুটে গেছে। আবির নিচে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, রুম থেকে বেরোই শুধু, তোর খবর আছে। মালিয়া খান সচেতন কণ্ঠে বললেন, আবির, কি হচ্ছে সব? কিছু না। তানভীর পেছনে লাগছিস কেন? আবির ভারী কণ্ঠে বলল, আমি ওর পেছনে লাগি নাই আম্মু, ও আমার পেছনে লাগছে। আর আমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা ঢুইকো না প্লিজ। ঠিক আছে, ঢুকলাম না, তোদের যা মন চাই কর। ধন্যবাদ। আবির নিজের রুমে চলে গেছে। তানভীর কিছুক্ষণ পর রুম থেকে বের হয়েছে। ব্যালকনিতে মেঘকে পেয়ে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায় রে? রুমে। কেন? একটু দেখা করে আসি। ভাইয়া, তুমি যাইও না, আবির ভাই তোমাকে মারবে। আরে না, কিছু করবে না। মেঘ বিড়বিড় করে বলল, যাও, মায়ের খাওয়ার শখ লাগছে যখন খেয়ে আসো। তানভীর হেসে চলে গেছে। আবির দরজা থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে ডাকলো, ভাইয়া। আবির বই পড়তেছে। তানভীর আবারও ডাকলো, ও ভাইয়া। কি হয়েছে? আসবো? কেন? একটু আসি। আয়। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সাথে রাগ করার মতো আমি কিছুই করিনি। আবির গুরুতর কণ্ঠে বলল, পার্সেলের টেনশনে আমার মাথা পুরা নষ্ট হয়ে গেছে। 10-12 দিন ধরে তন্ন তন্ন করে মানুষটাই খুঁজছি, আর তুই রিল্যাক্সে বসে আছিস। তুমি আমায় বলতা। জানিস তো আমার কাউকে দুশ্চিন্তায় ফেলতে ভালো লাগে না। আচ্ছা সরি, আমি ভাবছি তুমি পার্সেলের বিষয় ভুলে গেছো। তোর বোনকে ঘিরে সামান্যতম বিষয়ও আমি বলতে পারি না। এত যত্ন, এত ভালোবাসা থাকা সত্ত্বেও রাগ দেখাও কেন? দিনের পর দিন দুজনে গাল ফুলিয়ে রাখো কেন? আর ওই দিন পার্সেল পাঠাইছিলাম বলেই তো বোনকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছো। আবির হঠাৎই সিক্ত আঁখিতে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয়। ওকে হারানোর ভয় সর্বক্ষণ আমার মনে ঘুরপাক খায়। কি করি না করি নিজেই বুঝি না। তানভীর শান্ত স্বরে বলল, টেনশন করো না, ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে। মেঘ দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, আসবো? আ- তানভীর আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার বোন এখন এই রুমে আসতে অনুমতি নিচ্ছে, অথচ কয়দিন পরে তোমাকে এই রুম থেকে বের করে দিবে। ভাবতেই ভাল লাগছে। এতক্ষণে আবিরের মুখে হাসি ফুটল। ঠোঁটে হাসি রেখেই মেঘকে বলল, আসেন। মেঘ রুমে ঢুকে ভ্রু কুঁচকে শুধালো, আপনাদের দুই ভাইয়ের মান অভিমান ভাঙছে? তানভীর উত্তেজিত কণ্ঠে বলল, আমরা দুই ভাই কখনো মান অভিমান করিই না। মেঘ কপাল গুটিয়ে রাগী স্বরে বলল, খোঁটা দিলা? তানভীর থমথমে কণ্ঠে বলল, ছি, আমার বোনকে আমি খোঁটা দিতে পারি? মেঘ শীতল কণ্ঠে জানালো, আমি কিন্তু যার তার সাথে অভিমান করি না। যে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করে তার সাথেই অভিমান করি। তানভীর হেসে বলল, তোর অভিমান নিয়ে আমি কিছু বলি না, আর বলবো না। তোর ইচ্ছে হলে 24 ঘন্টা অভিমান করে বসে থাকবি, আর মানুষ তোর অভিমান ভাঙবে। আবির গম্ভীর মুখ করে তানভীরকে উদ্দেশ্য করে বলল, আজ অভিমান করতে পারি না বলে কারোর কাছেই পাত্তা পাই না। তানভীর রাজভারী কণ্ঠে বলল, হইছে, তোমার আর অভিমান করতে হবে না। এক একজনের ঢং দেখলে বাঁচি না। 2 দিন পর আবির মেঘকে পার্সেলটা দিয়েছে। পার্সেল দেওয়ায় মেঘ সরু নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, পার্সেল দিয়ে দিচ্ছেন যে, কে পাঠাইছে? তা জেনে তোর কাজ কি? নিলে নে, না নিলে নাই। মেঘ পার্সেল নিয়ে রুমে চলে গেছে। পার্সেলে বই, চকলেট, ছোট ছোট গিফটে ভরা একটা বাক্স ছিল। 1 সপ্তাহ কেটে গেছে। আজ মেঘের মনটা খারাপ। ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই বন্যার সাথে বসতেও পারেনি। একা একা মন খারাপ করে ক্লাস শেষ করে বেরিয়ে আসছে। সেমিনারে বন্যা আর মিষ্টির সঙ্গে হাঁটছিল। আচমকা মিনহাজ পেছন থেকে মেঘের মাথায় গাঁটটা দিয়ে বলল, এই পচা মেয়ে। মেঘ মাথায় হাত বুলিয়ে পেছনে তাকাতেই মিনহাজ প্রখর তপ্ত স্বরে বলল, তুই আমায় ব্লক দিছিস কেন? মেঘের এমনিতেই মেজাজ খারাপ, তারপর মিনহাজের উল্টাপাল্টা কথা শুনে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হচ্ছে। মেঘ অদম্য কণ্ঠে বলল, আমি তোকে ব্লক দিব কেন? আর কোথা থেকেই বা দিব? তুই আমাকে ফেসবুকে ব্লক দিছিস। দূর, আমি ব্লক দিইনি। জ্বালাস না আমায়, এমনিতেই মন ভালো না। তুই ব্লক দিছিস, বিশ্বাস না করলে চেক কর।
ইস, আমি গত 2 দিন যাবৎ ফেসবুকে ঢুকি না, তোকে ব্লক দেবো কিভাবে? আমি গতকাল রাতে তোকে মেসেজ দিছি, তার কিছুক্ষণ পর দেখি তুই আমায় ব্লক মারছিস। বাজে কথা বলিস না মিনহাজ। তুই তোর ফোন বের কর, ব্লক লিস্ট চেক কর, তাহলেই হবে। মেঘ ফোন বের করে বন্যাকে দিয়ে সাইডে চলে গেছে। মন খারাপ থাকলে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, সেখানে হাঙ্গামা করা তো দূরের বিষয়। বন্যা ফেসবুকে ঢুকেই মেঘের ব্লক লিস্টে ঢুকলো। ব্লক লিস্টের প্রথম আইডিটাই মিনহাজের। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেঘ, সত্যি সত্যি মিনহাজকে ব্লক দেওয়া? মেঘ বিরক্তির স্বরে বলল, আমি ফেসবুকে ঢুকিই নাই। বন্যা এবার শান্ত স্বরে প্রশ্ন করল, মিনহাজ, কি হয়েছিল পুরো ঘটনা বল। মিনহাজ বলা শুরু করলো, মেঘকে মাঝে মাঝে আমি মেসেজ দিই, ওর মন চাইলে রিপ্লাই করে, না মন চাইলে করে না। 2 দিন ভার্সিটি বন্ধ ছিল, ভাবলাম একটু স্মরণ করি। গত পরশু দিন মেসেজ দিছি, নেটে আসেনি। গতকাল মজার ছলে মেসেজ দিয়েছিলাম, বেবি আই মিস ইউ। তারপর নেট থেকে বেরিয়ে খেতে গেছে। খেয়ে এসে নেটে ঢুকতেই দেখি মেঘের আইডি থেকে ব্লক দেওয়া। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানালো, আমি নেটে ঢুকিও নি আর এমন কোনো মেসেজ দেখিও নি। বন্যা একটু ভেবে প্রশ্ন করলো, তোর আইডির পাসওয়ার্ড কেউ জানে? না তো, কে জানবে? তোর আইডি কে খুলে দিছিল? মেঘ সহসা বলল, ভাইয়া। পাসওয়ার্ড পাল্টেছিল পরে? না। তাহলে তানভীর ভাই। মেঘ আচমকা চটপটে স্বরে বলল, না না ভাইয়া না, আবির ভাই আইডি খুলে দিছিল। বন্যা, মিষ্টি, মিনহাজ সবাই নিস্তব্ধ হয়ে গেছে। মিষ্টি একটু পর মৃদু হেসে বলল, মেঘ রে, তুই শেষ। মিনহাজকে 30 মিনিটের মধ্যে ব্লক দিয়ে দিছে মানে তোর আবির ভাই সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখছে। যা, তুই সাকসেস, সাথে তোর ভালোবাসাও। মিষ্টির কথা শুনে মেঘের চোখের তারাগুলো ঝলমল করছে। চোখের সামনে আবিরের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠেছে। অমনি মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ করা মাত্র আবিরের ধারালো ছুরির ন্যায় দৃষ্টি চোখে লাগলো। বক্ষ পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা ছুটে পালাতে চাচ্ছে। সহসা অনুভব হলো উষ্ণ হাওয়া মেঘের কানের লতি ছুঁয়ে গেছে। মেঘের লুকানো অনুভূতিগুলো আজ আকাশে ডানা মেলে উঠতে যাচ্ছে। আনন্দ ও সাথে লজ্জায় মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। বন্যা সুনিপুণ নজরে খেয়াল করল তা। বন্যার ঠোঁটে সহসা হাসি ফুটল। হাসি মুখে মেঘকে উদ্দেশ্য করে বলল, কেউ আবির ভাইকে খবর দে, বান্ধবী আমার নববধূর মতো লজ্জায় ডুইয়ে পড়ছে। আবির ভাইয়া না আসলে বোধহয় চোখ তুলে তাকাবেই না। বন্যার কথায় মেঘের হুঁশ ফেরে। স্পষ্ট চোখে তাকায় বন্যার দিকে। বন্যার হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ এগিয়ে এসে বন্যাকে জড়িয়ে ধরে লজ্জায় ওড়না দিয়ে মুখ লুকাল। বন্যা ক্ষীণ স্বরে বলল, বেবি, থাক, এত লজ্জা পাইতে হবে না, আমরা তো আর আবির ভাই নয়। মিষ্টি বলল, মেঘ, তুই ওনাকে পেলে সত্যিই অনেক ভালো থাকবি। আমি মাত্র কয়েক ঘন্টা ওনার দায়িত্বশীলতার যত্ন দেখেই ক্রাশ খেয়ে ফেলছি, সেখানে তুই তো নিজের সর্বক্ষণ সবকিছু অনুভব করিস। মিনাজ শক্ত গলায় বলে উঠল, এই বন্যা, মেঘের ফোনটা দে, আমার আইডি আনব্লক করি। মেঘ সোজা হয়ে দাঁড়িয়ে বন্যার থেকে নিজের ফোন নিয়ে ব্যাগে রাখতে রাখতে স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই, তুই ব্লক লিস্টেই থাক। কেন? আবির ভাই নিজের হাতে ব্লক দিচ্ছেন, আমার পক্ষে আনব্লক করা দুরূহ বিষয়। তাছাড়া আমাকে বেবি বলতে বারণ করা সত্ত্বেও তুই বেবি ডাকছিস, আমি কিছুই করতে পারবো না। এত পাথর মন কেন তোর? আনব্লক করে দে, আর বলবো না। সম্ভব না, আমি বাসায় যাব, টাটা। মেঘ খুশিতে গতগত হয়ে সবাইকে রেখে চলে গেছে। গাড়িতে বসে ভাবছে, আবির ভাই কি সত্যি আমায় পছন্দ করেন, নাকি আমি একটু বেশিই ভাবছি। মেঘ বাসায় এসে হাত মুখ ধুয়ে নিচে আসছে। মালিয়া খান সোফায় বসে কি যেন পড়তেছিলেন। মেঘকে ঘুরঘুর করতে দেখে ডাকলেন, মেঘ, এদিকে আয়। বড় আম্মুর ডাক শুনে মেঘ সোফায় এসে বসতেই মালিয়া খান মৃদু স্বরে বললেন, খাবি কিছু? না, খিদে নেই। তাহলে ঘুরতে চিস যে? আম্মুরা কোথায়? তোর আম্মু কাকিয়ারা শপিংয়ে গেছে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, আমায় নিয়ে গেল না কেন? তুই যেতিস নাকি? হ্যাঁ। আজকে আর কিভাবে যাবি, তুই বরং অন্য দিন যাস। আমি খেতে দিচ্ছি, তুই ঠান্ডা মাথায় খেয়ে নে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার খেতে দিতে হবে না, আমি একাই খেতে পারবো। মেঘ মন খারাপ করে রান্নাঘরে চলে গেছে। রাস্তায় আস্তে আস্তে মেঘ ভাবছিল শপিংয়ে গিয়ে আবিরের জন্য নিজে পছন্দ করে পাঞ্জাবি কিনে নিয়ে আসবে। কিন্তু আম্মুরা মেঘকে না বলেই চলে গেছে। মেঘ খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছে। মাথায় শুধু আবির ভাই করছে। শুয়ে বসে কোনোভাবেই ভালো লাগছে না। কয়েকবার ফোনে আবিরের নাম্বার বের করেছে, কিন্তু কল দেওয়ার সাহস পাচ্ছে না। কোনোভাবেই যখন ঘুম আসছিল না, তখন মেঘ উঠে চুপি চুপি আবিরের রুমে চলে গেছে। রুম জুড়ে মাতাল করা এক সুগন্ধ, যা মেঘের মস্তিষ্কের নিউরনে অনুরণন তুলছে। চারপাশে তাকাতে গিয়ে হঠাৎ নজর পড়ে আবিরের স্কাই ব্লু রঙের একটা শার্টের দিকে। মেঘ নিঃশব্দে হেসে এগিয়ে গেল শার্টের কাছে।
শার্টটা কাছে আনতেই আবিরের গায়ের গন্ধ স্পষ্ট নাকে লাগলো। আবেশে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। প্রিয় মানুষের স্পর্শ যেমন দেহ আর মন উভয়কে আন্দোলিত করে, তেমনই প্রিয় মানুষের গায়ের গন্ধেও তীব্র আকর্ষণ কাজ করে। মেঘ কিছুক্ষণ শার্টটাকে জড়িয়ে ধরে অকস্মাৎ জামার উপরে শার্টটা পরে নিল। আবিরের শার্ট মেঘের গায়ে অনেকটা পাঞ্জাবির মতো লাগছে, যেমন মোটা তেমনি লম্বা। মেঘ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চোখ তুলে তাকাতেই লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। খানিক বাদে দু আঙুল ফাঁক করে এক চোখে তাকিয়ে নিজেকে দেখতে লাগলো। খুশিতে দু হাত মেলে রুমে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ধপ করে বিছানায় এসে বসে পড়েছে। দু হাতে শার্টের কলার ঠিক করে হাতা টেনে বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করল। চোখে ভাসছে গত ৯ মাসে আবিরের সঙ্গে কাটানো একের পর এক অপরূপ মুহূর্ত। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মেঘ নিজেও জানে না। আবির বিকেলের দিকে বাসায় আসছে। রুমে ঢুকতেই থমকে দাঁড়ালো। নিজের বিছানায় মেঘকে ঘুমন্ত অবস্থায় দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আশেপাশে তাকিয়ে সম্পূর্ণ রুম ভালোভাবে নিরীক্ষণ করলো। ব্যাগটা রেখে কয়েক মুহূর্ত প্রখর নেত্রে তাকিয়ে রইল প্রেয়সীর অভিমুখে। ঘুমের মধ্যেও মেঘের ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। মেঘের পরনে নিজের শার্ট দেখে মুচকি হাসল। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে আছে মেঘের ঘুমন্ত চেহারায়। আনমনে অনেক কিছু ভেবে নিয়েছে। মেঘকে ডাকার জন্য একবার এগিয়ে গেল, কিন্তু মেঘের গভীর ঘুম দেখে ডাক দিচ্ছে করেনি। তাই শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেছে। শাওয়ার নিয়ে বেরিয়েও দেখল মেঘ ঘুমে নিমগ্ন হয়ে আছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। মনের ভেতর অস্থিরতা, মস্তিষ্কে বিচরণ করছে নানান রং বেরঙের নিষিদ্ধ প্রেমানুভূতি। ইচ্ছে করছে প্রেয়সীর চাঁদের ন্যায় মুখবিভরে ভালোবাসার পরশ রেখে দিতে, কিন্তু কিভাবে সম্ভব? আবিরের প্রেয়সী যে এখনও অবুঝ। আবির ঠোঁটে হাসি রেখে মেঘের দিকে ঝুঁকে এসে চুল ঝাড়তেই পানির ছিটা মেঘের চোখে মুখে পড়ে। মেঘ ঘুমের মধ্যেই ভ্রু কুঁচকাল, কিন্তু সজাগ হওয়ার কোনো নামই নিল না। আবির রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে গেল। বাসার পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। মিমরা এখনো ফেরেনি। মালিহা খান নিজের রুমে। আবির আবারও রুমে আসছে। মেঘের দিকে ভালোভাবে তাকাতে পারছে না, আবার না তাকিয়েও থাকতে পারছে না। অন্যদিকে বাসার মানুষের চিন্তা তো আছেই। হুট করে কেউ চলে আসলে আর মেঘকে এভাবে আবিরের রুমে দেখলে কি হবে তাই ভেবে পাচ্ছে না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত মেঘের মাথার কাছে বসে মেঘের চুলে আলতোভাবে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকল, মেঘ। মেঘ ঘুমে বিভোর হয়ে আছে। আবির পুনরায় ডাকল, মেঘ। মেঘ ঘুমের মধ্যেই বলল, হুম। ওঠ। মেঘ এবার ঠাস করে চোখ মেলল। আবিরের চোখে চোখ পড়তে আশেপাশে চোখ ঘোরালো। এটা আবিরের রুম বুঝতে পেরেই তাড়াহুড়ো করে উঠে বসল। আবির ভাইয়ের বিছানায় ঘুমিয়ে পড়ছিল ভেবেই লজ্জায় মেঘ চোখ তুলতে পারছে না। মেঘের আকাশমী লজ্জা দেখে আবির থমথমে কণ্ঠে বিড়বিড় করল, রাগ উঠতে এই লজ্জা কোথায় হারায় যায়? মেঘ উঠে চলে যেতে নিলে আবির মেঘের বাহু চেপে ধরে। সদ্য ঘুম ভাঙায় মেঘ কথাও বলতে পারছে না। আবির দাঁড়িয়ে মেঘের কাছে এগিয়ে এসে শুধালো, এসবের মানে কি? মেঘ আবিরের দৃষ্টি খেয়াল করে নিচে তাকাতেই রীতিমতো কেঁপে উঠল। পরনে আবিরের শার্ট দেখে মেঘের শরীর ঘামতে শুরু করেছে। ভয় আর লজ্জায় মেঘ আড়ষ্ট হয়ে যাচ্ছে। চিবুক নামিয়েছে গলায়। কিছু বলার ভাষা নেই। মেঘের অস্বাভাবিকতা বুঝতে পেরে আবির মেঘকে ছেড়ে দিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে দরজার দিকে ছুটল। ব্যালকনিতে গিয়ে শার্ট খুলে পুনরায় আবিরের রুমের দরজা পর্যন্ত এসে শার্ট বিছানার দিকে ছুঁড়ে ফেলে নিজের রুমে চলে গেছে। আবির ঠোঁটে হাসি রেখে দরজার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরেই মিমরা শপিং করে বাসায় আসছে। এসেই মেঘকে ডাকতে শুরু করলো। মেঘের জন্য জুতা, থ্রিপিস আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। মেঘ শপিং খুলে দেখছে। একটা শপিং দেখিয়ে বলল, ওইটাতে কি আছে আম্মু? হালিমা খান শপিং ব্যাগটা মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, আবির আর তানভীর জন্য শার্ট আছে এটাতে। মেঘ গম্ভীর গলায় বলে, পাঞ্জাবি আনুনি? পাঞ্জাবি তেমন ভালো লাগে নাই, তাই আনিনি। ও। হালিমা খান আদিকে পাঠালেন আবিরকে ডাকার জন্য। আবির নিচে আসতেই মেঘ লজ্জায় মিমের পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে। আকলিমা খান আবিরকে দুটা শার্ট দিয়ে বলল, দেখো পছন্দ হয় কিনা। আবির দাঁত বের করে হাসল। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের পছন্দকে আমি কখনো খারাপ বলেছি? তা বলনি, কিন্তু খুব ভালো লাগছে সেটাও কখনো বলো না। তুমি এত বছর বাইরে ছিলে, তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে তেমন ধারণা নেই, তাই একটু চিন্তায় থাকি। আবির হেসে বলল, তোমরা মাঝে মাঝে এমন কথা বলো যেন আমি ভিন গ্রহে ছিলাম, নতুন নতুন পৃথিবীতে পা রাখছি। আবিরের কথা শুনে সবাই একসঙ্গে হেসে উঠল। আবির নীরব দর্শকের মতো সব দেখল। আর মেঘ মিমের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আবিরকে দেখছে। আবির যতক্ষণ নিচে ছিল মেঘ সামনেই আসেনি। আবির নিজের শার্ট নিয়ে চলে যেতেই মেঘ আবারও সোফায় বসে শুধালো, আম্মু, তোমরা আবার শপিংয়ে যাবে কবে? জানি না। কেন মা? আমিও শপিংয়ে যেতাম। তোর ড্রেস পছন্দ হয়নি? হয়েছে, আমার অন্য কাজ আছে। কবে যাবে বলো? আমরা আবার যেতে যেতে ঈদের সময় যাব। তখন গেলে হবে?
না, আমার এমার্জেন্সি যেতে হবে। তাহলে তানভীর না হয় আবিরের সঙ্গে চলে যাস। আবির এর মধ্যে রুমে শার্ট দুটা রেখে নিচে নামতে নামতে গম্ভীর কণ্ঠে শুধালো, কোথায় যেতে বলছে? ওর নাকি কি শপিং করতে হবে, তাই বলছিলাম তুই না হয় তানভীর নিয়ে যাস। এখন যাবি? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, ওনাদের নিয়ে শপিং যাওয়ার চেয়ে না যাওয়া ভালো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে। বলে আবির চলে গেছে। মেঘ রুমে যেতেই দেখলো মিনহাজ একের পর এক কল দিচ্ছে। মেঘ ফোন রিসিভ করতেই মিনহাজ বলল, তুই কি আমাকে আনব্লক করবি না মেঘ? আমি পারবো না, সেটা তোকে আগেই বলেছি। আর এতবার কল দিলে ফোন নাম্বারও ব্লক করে দিব বলে দিলাম। থ্রেট দিচ্ছিস মেঘ? মনে কর দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকিস, রাখছি। বাসায় ভালো লাগছিল না বলে আবির আজ রাসেল, রাকিব আর লিমনের সাথে দেখা করতে আসছে। ওরা তিনজনই সিগারেট খাচ্ছিল। আবির আসতেই লিমন একটা সিগারেট আবির দিকে এগিয়ে দিল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি সিগারেট খাই না। রাসেল ফিক করে হেসে বলল, মজা করছিস নাকি? মজা করার কি হলো? লিমন সিগারেটটা আরও এগিয়ে বলল, আমাদের সাথে ফর্মালিটি করতে হবে না, নে, খা। আমি সত্যিই খাই না। কবে থেকে? অনেক দিন হবে। ছাড়লি কেন? আমার কাদম্বিনী চায় না আমি সিগারেট খাই। রাকিব এবার উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই যেন কার জন্য সিগারেট খাওয়া শুরু করছিলি? যার জন্য ধরেছিলাম তার জন্যই ছেড়েছি। সমস্যা আছে কোনো? না, একদমই না। রাকিব শুধালো, বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রাসেল গলা উঁচু করে বলল, আঙ্কেল ঠিক আছেন? আলহামদুলিল্লাহ। লিমন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোর এত পরিবর্তনের রহস্য কি? আবির গম্ভীর গলায় বলে, বাবা মায়ের একমাত্র ছেলে হলে এসব পরিবর্তন নিজে থেকেই চলে আসে। চোখের সামনে আব্বু আম্মুর অসুস্থতা, বুকের ভেতর প্রেয়সীর গভীর অনুরক্তি, সব আড়াল করতে নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়, এই আর কি। রাসেল শীতল কণ্ঠে বলল, মেঘের কথা বাসায় জানাবি না? কিভাবে জানাবো? আব্বু হার্ট অ্যাটাকের হাত থেকে কোনো রকমে বেঁচে ফিরেছেন। এই অবস্থায় আব্বুকে প্রেশার দেওয়ার মতো পরিস্থিতি কোনোভাবেই তৈরি করা যাবে না। আর আমার শ্বশুর যে মানুষ, আমার মুখে নিজের মেয়ের নাম শুনলেই আগুনে ঘি ঢালার মতো চেতবেন। আবির পুনরায় নিরুদ্বেগ কণ্ঠে বলল, আজ একমাত্র ছেলে না হইতাম, আর একটা ভাই থাকতো, তাহলে আমাকে কখনো কোনো কাজে পিছু পা হতে হতো না। রাকিব করুণ স্বরে শুধালো, ফুপ্ফির বিষয়ে বাসায় কোনো সিদ্ধান্ত হয়নি? আবির বিরক্তি নিয়ে বলল, এখনও কিছুই হচ্ছে না। আমি আব্বু চাচুকে ইনডাইরেক্টলি বলেছি, কিন্তু তাদের দিক থেকে তেমন রেসপন্স পাচ্ছি না। কি ভাবছিস? কিভাবে কি করবি? আমি জানি না। আবির অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসছে। মেঘ ব্যালকানিতে দাঁড়িয়ে বরাবরের মতো আবিরের জন্য অপেক্ষা করছিল। আবির বাসায় ঢুকতেই দেখলো আলী আহমদ খান শোভায় বসেছিলেন। আবিরকে আসতে দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার সাথে একটু দরকার আছে। আবির সহসা দাঁড়িয়ে পড়েছে। স্বাভাবিক কণ্ঠে বলল, জি, বলুন। তোমার ফুপ্পির বিষয়ে কিছু ভেবেছ? মুখে হাসি নিয়ে আবির বলল, আমি কি ভাবব? তোমার ফুপ্পির বিষয়ে তুমি ভাববে না? এ বাড়ির বড় ছেলে হিসেবে তোমার তো কিছু দায়িত্ব আছে। আবির মলিন হেসে বলল, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আলী আহমদ খান শান্ত স্বরে বললেন, ঠিক আছে, রুমে যাও তুমি। আজ মেঘ ভার্সিটিতে আসতেই মিষ্টি উত্তেজিত কণ্ঠে বলল, কিরে মেঘ, আবির ভাইয়ের সঙ্গে কথা হলো? কি কথা বলবো? মিনহাজকে ব্লক করার কারণ জিজ্ঞেস করিসনি? মেঘ আমতা আমতা করে বলল, এত সাহস আমার নেই। সাহস না দেখালে কিছু জানতেও পারবি না। মেঘ হঠাৎ ধীর কণ্ঠে প্রশ্ন করল, উনি আমায় ভালো না বাসলে কি করব? তামিম হেসে বলল, ওনাকে ভুলে যাবি। মেঘ ভ্রু কুঁচকে কঠিন স্বরে বলল, তোরে ভুলে যাব, দূর হ হারামি। মিনহাজ অভিভূতের ন্যায় নিষ্পলক মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোরা অনুমতি দিলে আমি একটা প্ল্যান দিতে পারি। বন্যা শক্ত কণ্ঠে বলল, কিসের প্ল্যান? মিনহাজ ধীর স্থির কণ্ঠে সবটা প্ল্যান বলেছে। মিষ্টিটা বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। মিষ্টিদের উত্তেজনা দেখে মেঘও মোটামুটি রাজি হয়েছে, কিন্তু বন্যা কোনোভাবেই রাজি হচ্ছে না। মেঘকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মিষ্টি, মিনহাজ আর তামিমের কথা শুনতে শুনতে বন্যার কথা মেঘ পাত্তাই দিচ্ছে না। রাতে খাবার টেবিলে বড়দের খাওয়া শেষে আবির, তানভীর, মিম, মেঘ বসে খাবার খাচ্ছিল। তানভীর উঠে যেতেই মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, মিম, তোর সাথে আমার অনেক কথা আছে। কি কথা আপু? মেঘ বিড়বিড় করে বলল, আমার ভার্সিটির ফ্রেন্ডদের কথা বলছিলাম না তোকে? হ্যাঁ, এখন কি হয়েছে? আবির দীর্ঘ মনোযোগ দিয়ে মেঘের কথা শুনছে।
মেঘ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আমার এক ফ্রেন্ড মনে হয় আমাকে পছন্দ করে, তোকে ছবি দেখাবো নে, খেয়ে রুমে আসিস। মিম আচ্ছা বলে চোখ তুলতেই নজর পড়ে আবিরের দিকে। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। মিম সে দৃশ্য দেখে টেবিলের নিচ দিয়ে মেঘকে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আপু চুপ করো, ভাইয়া তোমার কথা শুনে ফেলছে। মেঘ মিমের কথায় তেমন পাত্তা না দিয়ে আবারও বলল, ওরা তোর কথা খুব বলে, তোকে নিয়ে একদিন ওদের সাথে দেখা করতে যাবো না, ঠিক আছে? ভয়ে মিমের কণ্ঠ ভিজে এলো। দাঁতে দাঁত চেপে বলল, সময় হলে যাব, এখন চুপ করো তুমি। মেঘ উত্তেজিত কণ্ঠে পুনরায় বলল, জানিস মিম, ওর নামের প্রথম অক্ষরও এম। আবির সঙ্গে সঙ্গে খাবার রেখে দাঁড়িয়ে পড়েছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কিরে খাবার শেষ না করে উঠে পড়লি যে? খেতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে তোর? কিছু না। আবির রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেছে। মেঘ এবার দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলে তাকালো। মেঘের নেত্রোদ্বয় টলমল করছে। আবিরের সামনে এভাবে কথা বলা মেঘের কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের সমতুল্য। ভয়ে মেঘের হাত পা কাঁপছিল। নিচের দিকে তাকিয়ে কোনো রকমে কথাগুলো বলেছে মেঘ। আবির কোনো দিকে না তাকিয়ে রুমে চলে গেছে। মেঘ গভীর রাত পর্যন্ত টিভি দেখেছে আর আবিরের জন্য অপেক্ষা করেছে। প্রায় 1টা নাগাদ মেঘ রুমে গিয়ে শুয়ে পড়েছে। পরদিন সকালে আবার খাবার টেবিলে আবিরের সঙ্গে দেখা। মেঘ কোনোভাবেই আবিরের চোখের দিকে তাকায় না, কারণ আবির ভাইয়ের চোখে চোখ রাখলেই মেঘের সব গুলিয়ে যাবে। বড়দের কথার মাঝখানে মিম কি একটা কথা বলেছে, কিন্তু কেউ মিমের কথা কানেই নেয়নি। মেঘ মিমকে উদ্দেশ্য করে উচ্চস্বরে সচেতন কণ্ঠে বলল, শোন মিম, যেখানে গুরুত্ব পাবি না সেখানে কখনো কোনো কথা বলবি না, যেখানে গুরুত্ব পাবি সেখানেই নিজের মতামত দিবি। মেহের বিজ্ঞের ন্যায় কথা শুনে মিম আহাম্মকের মতো তাকিয়ে আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে তাড়াতাড়ি।